বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা মুভির নাম হলো ট্রেন টু বুসান। কাহিনীর শুরু হয় দক্ষিণ কোরিয়ার একটা রাস্তায়। একটা ট্রাক চলছে। ড্রাইভার নিজের মনে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে। রাস্তার দুই পাশে সরকারের লোকজন কিছু একটা স্প্রে করছে, মাঠে, গাছে, মাটিতে। কীটনাশক হবে হয়তো, বা অন্য কিছু। ড্রাইভার পাশ দিয়ে চলে গেল। হঠাৎ রাস্তার মাঝখানে একটা হরিণ লাফ দিয়ে এসে পড়ল। ট্রাকের ধাক্কা লাগল। হরিণটা ছিটকে পড়ে গেল। ড্রাইভার গাড়ি থামিয়ে নামল। হরিণটার কাছে গেল। হরিণটা একটুও নড়ছে না, স্পষ্টতই মারা গেছে। ড্রাইভার একটা দীর্ঘশ্বাস ফেলল। বেচারা, বলে সে গাড়িতে ফিরে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত শব্দ হল। ড্রাইভার ঘুরে তাকাল। হরিণটা নড়ছে, মৃত হরিণটা। সে উঠছে, কিন্তু উঠার পদ্ধতিটা একদম স্বাভাবিক না। যেন শরীরের হাড়গুলো ভেঙে গিয়েছিল, সেগুলো অদ্ভুতভাবে জোড়া লাগছে। চোখ দুটো একদম সাদা হয়ে গেছে। শরীরের রং মলিন, ভয়ঙ্কর। হরিণটা মাথা তুলে একটা অদ্ভুত কোণে মাথা বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। ড্রাইভার ভয়ে পিছিয়ে গেল। এটাই ছিল শুরু। এই একটা দৃশ্য দিয়েই বোঝা গেল এই রাস্তার পাশে যে স্প্রে করা হচ্ছিল, সেটা থেকে কোনো একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর সেই ভাইরাস মরা প্রাণীকেও বাঁচিয়ে তুলছে, কিন্তু জীবিত না, বরং এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত করছে। আর এই ভাইরাস কয়েক ঘন্টার মধ্যে পুরো দক্ষিণ কোরিয়াকে গ্রাস করে নেবে। পরদিন সকাল, সিওল শহর, একটা ছিমছাম ফ্ল্যাট বাড়ি। এই বাড়িতে থাকেন সোকু। সকালটা শুরু হয় তার ল্যাপটপের স্ক্রিন আর ফোনের আওয়াজ দিয়ে। সোকু এখনও পাজামায় আছেন, কিন্তু ফোনে ক্লায়েন্টের সাথে কথা বলছেন। এক হাতে ফোন, আরেক হাতে কফির মগ, চোখ ল্যাপটপের স্ক্রিনে। এটাই তার রোজকার সকাল। আজকে একটু আলাদা দিন। আজকে সুয়ানের জন্মদিন। ছোট্ট সুয়ান ড্রয়িং রুমে বসে আছে। দাদি কিচেনে কাজ করছেন, বাবা ফোনে ব্যস্ত। মেয়েটা জানে জন্মদিনেও বাবা ব্যস্ত থাকেন, এটা নতুন না। কিছুক্ষণ পরে সোকু ফোন রেখে একটা প্যাকেট নিয়ে সুয়ানের সামনে এলেন। সুয়ান, হ্যাপি বার্থডে। সুয়ান প্যাকেট হাতে নিল, খুলল। ভেতরে একটা গেমিং কনসোল। মেয়েটা একটু তাকিয়ে রইল, তারপর মাথা তুলে বাবার দিকে তাকালো। আস্তে করে বলল, বাবা, এইটাই তো তুমি আমাকে গত বছরও দিয়েছিলে। এই কথাটা যেন একটা সূঁচের মতো বিঁধল। সোকু থমকে গেলেন। সত্যি, তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে মনেই নেই গতবারও এই একই গিফট দিয়েছিলেন। মেয়েটার কথা মনে রাখার সময়টুকুও হয়নি। জন্মদিন আসার আগে মেয়ে কি চায়, কি পছন্দ করে, সেটা জানার সময় হয়নি। শুধু যা মাথায় এসেছে কিনে এনেছেন, আর সেটাই দিয়েছেন আবার। এই একটা মুহূর্তে বোঝা যায় এই বাবা মেয়েকে ভালোবাসেন নিশ্চয়ই, কিন্তু সেই ভালোবাসাটা পৌঁছায় না, কারণ সময় নেই, মনোযোগ নেই। মেয়েটা একটু একটু করে দূরত্ব অনুভব করছে। সুয়ান গিফটটা একপাশে রেখে বলল, বাবা, আমি মায়ের কাছে যেতে চাই। সোকুর মুখে একটা কঠিন ভাব এলো। মেয়ের মা, মানে তার প্রাক্তন স্ত্রী, এখন বুসান শহরে থাকেন। ডিভোর্স হয়ে গেছে তাদের। এই ডিভোর্সের পেছনে মূল কারণ ছিল সোকুর অতিরিক্ত কাজের প্রতি মগ্নতা। স্ত্রী বারবার বলেছিলেন, একটু সময় দাও, একটু মনোযোগ দাও পরিবারে। কিন্তু সোকু পারেননি। কেরিয়ার, টাকা, সাফল্য এগুলো সরিয়ে পরিবারকে আগে রাখতে পারেননি। আর তাই সংসারটা ভেঙে গেছে। দাদি পাশে থেকে বললেন, ওকে যেতে দাও না একটু, কতদিন মাকে দেখেনি বাচ্চাটা। সোকু কিছুক্ষণ ভাবলেন, তারপর ঠিক করলেন, আচ্ছা, মেয়েকে মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবেন। বুসানে যাবেন ট্রেনে, কেটিএক্স, কোরিয়া ট্রেন এক্সপ্রেস। সিউল থেকে বুসান মাত্র 2 ঘন্টার পথ। সকালে সিউল কেন্দ্রীয় রেল স্টেশন। সোকু আর সুয়ান ট্রেনে উঠতে এসেছে। সুয়ানের হাতে ছোট একটা ব্যাগ। মেয়েটা চুপচাপ, বাবার সাথে হাঁটছে, কিন্তু মনে একটা দূরত্ব। এই স্টেশনে তখন আরও অনেক মানুষ আছে। এই মানুষগুলোই হবে আজকের মুভির বাকি চরিত্র। একটু দূরে দেখো, একটা দল আসছে। হাই স্কুলের ছেলেমেয়েরা, পরনে ইউনিফর্ম, হাতে বেসবলের সরঞ্জাম। এটা একটা বেসবল টিম। ওরা বুসানে কোনো একটা ম্যাচ খেলতে যাচ্ছে। দলের মধ্যে ইয়ংগুকো আছে, একটু লাজুক ধরনের ছেলে, আর তার পাশে আছে তার গার্লফ্রেন্ড জিনহি।
এই জিনহিকে নিয়ে টিমের কয়েকটা ছেলে বলল, এই মেয়ে, তুমি কি টিমের সাথে যাচ্ছ নাকি ইয়ংগুকের পিছু ধরেছ? তোমাকে তো দলে নেয়নি। জিনহি একটু অপ্রস্তুত হল, মুখে কিছু বলল না, কিন্তু চোখ নামিয়ে নিল। ইয়ংগুক সেই ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, সে আমার সাথে আসছে। ব্যাপারটা সেখানেই শেষ হলো, কিন্তু জিনহির মনে একটা চিনচিনে ব্যথা রয়ে গেল। একটু দূরে আরেক জায়গায় দুটো বৃদ্ধা দিদিমা দাঁড়িয়ে আছেন, দুই বোন। বড় বোনটা একটু চিন্তিত মুখে ফোনে কি যেন দেখছেন, ছোট বোনটা হাসি খুশি। এত চিন্তা করো কেন, চলো বুসানে পৌঁছে যাব, আত্মীয়দের দেখব। বড় বোন বললেন, না, টিভিতে কিছু একটা দেখছিলাম, বিভিন্ন জায়গায় নাকি কিছু হচ্ছে, মানুষ আক্রমণ করছে একে অপরকে। ছোট বোন হেসে বলল, আরে বাদ দাও তো এসব, চলো ট্রেনে উঠি। আর একটু দূরে একজন বিশাল শরীরের মানুষ তার গর্ভবতী স্ত্রীর হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। এই হলো সাংহোয়া আর সোংকিয়ং। সোংকিয়ংয়ের পেট বড় হয়ে গেছে। সাংহোয়া খুব সাবধানে স্ত্রীকে নিয়ে হাঁটছে, একটু বেশি যত্নশীল। একটু আস্তে হাঁটো, পেটে বাচ্চা আছে ভুলে যেও না। সোংকিয়ং হাসল, আমি ঠিক আছি, তুমি যেন বেশি চিন্তিত হয়ে পড়ছ। আর একটা কোণে একা একা দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, পরনে দামি স্যুট, চুল আঁচড়ানো, ফোনে কথা বলছেন। এই হলেন ইয়ংসক, বড় কোম্পানির এক্সিকিউটিভ, নিজেকে সবার উপরে মনে করেন। আর সব শেষে একটা কোণে ময়লা পোশাক পরা একজন মানুষ চুপচাপ বসে আছেন। এই সেই গৃহহীন ভবঘুরে। এদের নিয়েই ট্রেন বুসানের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু ট্রেন ছাড়ার ঠিক শেষ মুহূর্তে একটা ঘটনা ঘটল। একটা মেয়ে দৌড়ে এসে ট্রেনে উঠে পড়ল। মেয়েটাকে দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে। শরীরটা কাঁপছে, মুখ ফ্যাকাশে, পায়ে কোথাও একটা আঘাতের চিহ্ন, চোখে একটা অস্বাভাবিক দৃষ্টি। ট্রেন ছেড়ে দিল। ট্রেন সিউল ছেড়ে বের হতেই সেই মেয়েটার শরীরে কিছু একটা ঘটতে শুরু করল। মেয়েটা আসলে ইতিমধ্যেই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। তার পায়ে একটা জম্বি কামড়ে দিয়েছিল। সেই কামড়ের জায়গা থেকে ভাইরাস ধীরে ধীরে ছড়াচ্ছিল। সে কোনো রকমে ট্রেনে উঠে গেছে। ট্রেনের একটা সিটে বসে মেয়েটা কাঁপতে লাগল। শরীরের শিরাগুলো ফুলে উঠতে লাগল। চোখ দুটো পলক ফেলা বন্ধ করে দিল। সেদিক দিয়ে ট্রেনের একজন হোস্টেস যাচ্ছিলেন। মেয়েটাকে দেখে থামলেন, মাথা নিচু করে কাঁপছে। হোস্টেস ভাবলেন হয়তো অসুস্থ, মির্গি সমস্যা হচ্ছে। কাছে গেলেন, এই মেয়ে, তুমি ঠিক আছো? কি হয়েছে? মেয়েটা কোনো জবাব দিল না। হোস্টেস গার্ডকে ইন্টারকমে জানাতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময়ে মেয়েটা মাথা তুলল। এখন সে সম্পূর্ণ বদলে গেছে। চোখ দুটো একদম সাদা, চোয়াল থেকে লালা পড়ছে, ঘাড়টা অদ্ভুত কোণে বাঁকানো, শরীর থেকে একটা গুড়গুড় আওয়াজ বের হচ্ছে। সে হোস্টেসের দিকে ঘুরল। হোস্টেস পিছিয়ে গেলেন, কি হয়েছে তোমার? কিন্তু এর আগেই মেয়েটা ঝাঁপিয়ে পড়ল, এত দ্রুত, এত হিংস্রভাবে। হোস্টেস সরার সুযোগই পেলেন না। জম্বি মেয়েটা হোস্টেসের গলায় কামড়ে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হোস্টেসের চোখ সাদা হয়ে গেল। তিনি মাটিতে পড়লেন, তারপর অস্বাভাবিকভাবে উঠে দাঁড়ালেন। এখন দুজন জম্বি, দুজন মিলে সেই কামরার যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ল। যে কামড় খেল সেও কয়েক মুহূর্তে জম্বিতে পরিণত হল। সে আবার আরেকজনকে কামড়াল। পলকে পলকে পুরো কামরা শেষ হয়ে গেল। এই ভাইরাসটা অবিশ্বাস্য রকমের দ্রুত। একটা কামড়, তারপর মাত্র কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে মানুষ জম্বি হয়ে যায়। আর এই জম্বিরা শুধু মরে না, এরা ছোটে, অবিশ্বাস্য গতিতে ছোটে, আর ইনফেক্টেড মানুষের গন্ধ পেলে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। ভাইরাস দ্রুত পেছনের কামরা থেকে সামনের কামরার দিকে ছড়াতে শুরু করল। ট্রেনের সামনের দিকের কামরায় সোক উ আর সুয়ান আছে। মেয়ে সুয়ানকে কোলে তুলে নিল। সুয়ান, আমার গলা জড়িয়ে ধরো, ছাড়বে না। সুয়ান দুই হাত দিয়ে বাবার গলা আঁকড়ে ধরল। পেছনের দরজা ঠেলে একটা জম্বি ঢুকে পড়ল। সামনে যে যাত্রী ছিল তার উপর ঝাঁপিয়ে পড়ল। সোকু মেয়েকে নিয়ে সামনের দরজার দিকে দৌড়াল, কিন্তু সামনের দরজার কাছে পৌঁছে দেখল সামনেও একটা জম্বি। সামনে একটা জম্বি, পেছনে আরও জম্বি আসছে, মাঝখানে সোকু আর তার মেয়ে। ঠিক তখন পাশের টয়লেটের দরজা খুলে সাংহুয়া আর সংকিয়ং বের হল। বের হয়েই দেখল একটা জম্বি একজন যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়েছে। সংকিয়ং আতঙ্কে সাংহাওয়ার বাহু আঁকড়ে ধরলেন। সাংহাওয়া এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল, জম্বিটাকে শক্ত করে পেছন থেকে ধরে ফেলল। যাও, দৌড়াও। সোক উ এই সুযোগ ছাড়ল না, মেয়েকে নিয়ে পরের কামরায় ঢুকে গেল। কিন্তু সাংহাওয়া আর সংকিয়ং তখনও পেছনের কামরায়।
সোক উ দরজার কাছে পৌঁছে গেছে। এক মুহূর্ত দ্বিধা, তারপর দরজা বন্ধ করে দিল। সাংহাওয়ার সংকিয়ং ভেতরে। এটা সোক উর একটা স্বার্থপর কাজ, কিন্তু একজন বাবার কাছে মেয়েটাই সব। তার একটাই চিন্তা, মেয়েকে বাঁচাতে হবে। এদিকে সাংহাওয়া সেই জম্বিটাকে পটকে দিল, কিন্তু সেই শব্দে পেছন থেকে আরও জম্বির দল চলে এলো। সাংহাওয়া দরজা ঠেলে জোর করে খুলে স্ত্রীকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সোক উকে দেখল। তুমি কি দরজা বন্ধ করে দিয়েছিলে? সাংহাওয়ার মুখ লাল হয়ে গেছে। সোক উ কিছু বলল না। সাংহাওয়া তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সংকিয়ং তার হাত ধরলেন। এখন না। একটু পরে সোক উ লক্ষ্য করল জম্বিগুলো দরজার বাইরে থেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু খুলতে পারছে না, কারণ এই জম্বিরা দরজা খুলতে জানে না। এটা ওদের দুর্বলতা। সাংহাওয়া দরজার হাতল ধরেছিল। সোক উ বলল, ছেড়ে দাও, ওরা খুলতে পারবে না। সাংহাওয়া সন্দেহের চোখে তাকিয়ে রইল, কিন্তু ছেড়ে দিল। সত্যি, জম্বিরা খুলতে পারল না। তখন সংকিয়ং একটা বুদ্ধি করলেন। কামরার জানালার কাঁচে পানি ছিটিয়ে দিলেন, তারপর ভেজা খবরের কাগজ ছেটে দিলেন। এতে বাইরে থেকে ভেতরের মানুষ দেখা যাবে না। ফলাফল, জম্বিরা বাইরে থেকে কাউকে দেখতে পাচ্ছে না, আর দেখতে না পেলে ওরা শান্ত হয়ে যায়। ওরা থেমে গেল, শুধু ইতস্তত ঘুরতে লাগল। এই ভাইরাসের একটা বিশেষ দিক হল, জম্বিরা শুধু তখনই আক্রমণ করে যখন তারা মানুষকে দেখে বা তাদের আওয়াজ শুনতে পায়। দেখতে না পেলে বা শুনতে না পেলে ওরা শান্ত। কামরায় কিছুটা স্বস্তি ফিরল, কিন্তু এই স্বস্তি মুহূর্তের। কিছুক্ষণ পরে ট্রেনের ভেতর থেকে ঘোষণা হলো, সরকারি নির্দেশে ট্রেন চেওনান স্টেশনে থামবে না। কামরার যাত্রীরা হইচই শুরু করল। কেন থামবে না? আমাদের নামতে হবে এখানেই। কিন্তু ট্রেন চলতে থাকল। কিছুক্ষণ পরে আবার ঘোষণা, ডেজান স্টেশনে ট্রেন থামবে। সেখানে কোরিয়ান পুলিশের নিরাপদ ব্যবস্থা আছে। যাত্রীদের মুখে আশার আলো ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই সোকুর ফোন বাজল। তার পুলিশ অফিসার বন্ধু ফিসফিস করে বলল, সোকু, ডেজনে নামবি না, ওখানে কোনো নিরাপত্তা নেই। পুলিশ সবাইকে এক জায়গায় কোয়ারেন্টাইনে ভরবে, আর সেখান থেকে কেউ বেরোতে পারবে না কোনো দিন। তোকে একটা বিশেষ রাস্তার কথা বলছি, সেটা দিয়ে তুই আর তোর মেয়ে বের হতে পারবি। সোকু শুনল সব। তারপর সেই বিশেষ রাস্তার কথা মাথায় রেখে বসে রইল। বাকি যাত্রীদের কিচ্ছু বলল না, কারণ তার একটাই লক্ষ্য, মেয়েকে বাঁচানো। ট্রেন ডেজান স্টেশনে থামল, কিন্তু প্ল্যাটফর্মে নেমে সবাই দেখল কোথাও কোনো পুলিশ নেই, কোনো সেনাবাহিনী নেই। স্টেশন ফাঁকা। যেখানে সবসময় মানুষের ভিড় থাকে, সেখানে এখন শুধু নীরবতা। আর তারপরেই ভয়ের কারণটা সামনে এলো। স্টেশনের বিভিন্ন দিক থেকে জম্বিরা বেরিয়ে আসতে লাগল। ভাইরাস ডেজনিন ছড়িয়ে পড়েছে। যে আমেরিকান সৈনিকরা নাকি সাহায্য করতে আসবে বলে বলা হয়েছিল, তারা পালিয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতি দেখে ওরাও ভয় পেয়ে গেছে। ট্রেন থেকে নামা যাত্রীরা সরাসরি জম্বির মুখে পড়ে গেল। চিৎকার, রক্ত, আতঙ্ক। সাংহোয়া তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে অন্য পথ ধরল, কিন্তু সেদিকেও জম্বির দল। সাংহোয়া স্ত্রীকে পেছনে রেখে সামনে দাঁড়ালো জম্বি ঠেকাতে। এদিকে সোকু সেই বিশেষ রাস্তা দিয়ে মেয়েকে নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সামনে থেকে হঠাৎ জম্বির একটা দল বেরিয়ে এলো। সুয়ানকে প্রায় ধরে ফেলছিল একটা জম্বি। সেই মুহূর্তে সাংহোয়া বিদ্যুৎ বেগে এসে জম্বিটাকে ঘুষি মেরে পটকে দিল। সুয়ান বেঁচে গেল। সোকু সাংহোয়ার দিকে তাকালো। সাংহুয়া তার দিকে তাকালো না, কিন্তু দুজনেই বুঝল এই মুহূর্তে একসাথে থাকতে হবে। ওরা একসাথে দৌড়াতে লাগল। সাংহুয়া সামনে, সোক উ মেয়েকে নিয়ে পেছনে। দৌড়াতে দৌড়াতে সোক উ নিজে প্রায় একটা জম্বির কবলে পড়ে গেল। জম্বিটা তার মুখের একদম কাছে চলে এলো। সে পাশে পড়া একটা ম্যাগাজিন তুলে জম্বির মুখের মধ্যে ঠেসে দিল। ঠিক সেই মুহূর্তে সেই গৃহহীন ভবঘুরেটা নিজের গায়ের কাপড় খুলে জম্বির মাথার ওপরে ঢেকে দিল। জম্বি কিছু দেখতে পাচ্ছে না। সোক উ বেরিয়ে গেল। সাংহুয়া ইশারায় ডাকছিল, এদিকে দৌড়াও। সবাই দৌড়ালো। পেছন থেকে জম্বির বিশাল দল ধাওয়া করছে। ওরা একটা দরজা বন্ধ করে দিল। সময় মতো বন্ধ হলো। জম্বিরা বাইরে থেকে ধাক্কাতে লাগল, কিন্তু খুলতে পারল না। এদিকে ট্রেনে যারা আগেই উঠে পড়েছিল, তারা বাইরে থাকা মানুষগুলোর জন্য অপেক্ষা করছিল। কিন্তু ইয়াংসক কর্মচারীকে ডেকে বলল, ট্রেন ছেড়ে দাও। কর্মচারী দ্বিধা করছিল। জিনহি চিৎকার করে বলল, না, ইয়াংগুক এখনও ফেরেনি, থামাও ট্রেন। ইয়াংসক ঠান্ডা মাথায় জিনহিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। কর্মচারীকে বলল, ছাড়ো। কর্মচারী ভয়ে ট্রেন ছেড়ে দিল।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে দৌড়াতে দৌড়াতে সোক উ, সাংহুয়া, সোংকিয়ং, গৃহহীন লোকটা আর ইয়াংগুক ট্রেনে উঠে পড়তে পারল। সবাই হাঁপাচ্ছে, বেঁচে আছে। কিন্তু তখনই খবর এলো সাংহুয়ার স্ত্রী সোংকিয়ং আর সু আন ১৩ নম্বর কামরার টয়লেটে আটকে পড়েছে, চারদিকে জম্বি। এই খবরে সোক উর বুক ধরফর করে উঠল। সাংহুয়া শুনেই বলল, আমরা এখন যাব, ওদের উদ্ধার করতে হবে। ইয়াংগুক বলল, আমিও যাব। ৩ জন সোক উ, সাংহুয়া, ইয়াংগুক ঠিক করল ১৩ নম্বর কামরায় যাবে, কিন্তু এখন ওরা ৯ নম্বর কামরায়। মাঝখানে ৪টা জম্বিতে ভর্তি কামরা পার করতে হবে। এটা প্রায় অসম্ভব, কিন্তু অসম্ভব হলেও ওরা যাবে। ৩ জন প্রস্তুতি নিল, কামড় থেকে বাঁচতে বাহুতে এপ পেঁচিয়ে নিল। কামরার মধ্যে যা পাওয়া গেল ব্যাট, পাথর হাতিয়ার হিসেবে নিল। সাংহুয়া সামনে থাকবে, তার শরীর সবচেয়ে শক্ত, শক্তিও সবচেয়ে বেশি। প্রথম কামরার দরজা খোলা মাত্র জম্বিরা ঝাঁপিয়ে পড়ল। সাংহুয়া ২ হাতে ধাক্কা দিয়ে পেছনে ঠেলল। সোক উ আর ইয়ংগুক পাশ থেকে আঘাত করল। কষ্ট করে প্রথম কামরা পার হল। দ্বিতীয় কামরায় ঢুকতেই ইয়ংগুক হঠাৎ থমকে গেল। এই কামরা জম্বিগুলো, এরা তার বেসবল টিমের ছেলে মেয়ে, যারা একসাথে ট্রেনে উঠেছিল, যাদের সাথে হাসি ঠাট্টা করেছিল, যারা তাকে সতীর্থ বলত, তারাই এখন জম্বি হয়ে দাঁড়িয়ে আছে। ইয়ংগুকের হাতের ব্যাট নেমে গেল, সে এগোতে পারছে না। সাংহুয়া একবার ইয়ংগুকের দিকে তাকালো, কিছু বলল না, শুধু নিজেই এগিয়ে গেল, মোর্চা নিজে সামলাল। এই কামরা জম্বিরা আগে বেসবল খেলোয়াড় ছিল, শরীরে শক্তি বেশি, এরা অনেক বেশি আক্রমণাত্মক। তখনই ট্রেন একটা লম্বা সুড়ঙ্গে ঢুকল, চারদিক অন্ধকার। জম্বিরা অন্ধকারে কিছু দেখতে পায় না। ৩ জন চুপি চুপি এগিয়ে গেল। এই দুর্বলতাটা এবার সোকুর মাথায় ঢুকে গেল। জম্বিরা শুধু তখনই আক্রমণ করে যখন দেখতে পায় বা আওয়াজ পায়। এই দুটো জিনিস কাজে লাগাতে হবে। সাংহুয়ার সোক উ মিলে কোনো মতে দ্বিতীয় কামরা পার হল। সে সাংহুয়ার ফোন চাইল, সাংহুয়া ফোন দিল। তারপর আরেকটা সুড়ঙ্গে ঢোকার সময় অন্ধকারে চুপচাপ ঢুকে পড়ল ৩ জন। সোক উ ফোনটা জম্বিদের পেছনের দিকে ছুড়ে দিয়ে রিংটোন চালু করে দিল। ফোন বাজতে লাগল। সব জম্বি সেই আওয়াজের দিকে ঘুরে গেল। ৩ জন অন্যদিকে দ্রুত এগিয়ে গেল। এই কৌশলটা কাজ করল। এভাবে একটা একটা করে কামরা পার হতে লাগল। অবশেষে ১৩ নম্বর কামরায় পৌঁছাল। সাংহুয়া টয়লেটের দরজায় টোকা দিল। সোংকিয়ং, এখানে আছো? ভেতর থেকে কণ্ঠ এলো, হ্যাঁ, আমরা এখানে। সাংহুয়া দরজা খুলল। তার গর্ভবতী স্ত্রীকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। তারপর সামনে এগিয়ে গলা জড়িয়ে ধরল। কোনো কথা বলল না, শুধু ধরে রইল। সোকু পাশের টয়লেটে দেখল সু আন আছে। মেয়েটাকে দেখা মাত্র সে কোলে তুলে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্রেন সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো এবং চারপাশে আলো হয়ে গেল। আলো হতেই জম্বিরা তাদের দেখে ফেলল। তাই ৩টে টয়লেটের মধ্যে সবাই লুকিয়ে পড়ল। একটায় সোক উ, সাংহুয়া আর সোংকিয়ং, আর একটা ইয়ংগুক, আর আরেকটায় সু আন। সোক উ তখন ট্রেনের ম্যাপ দেখল এবং বুঝল কিছুক্ষণ পরে আবার একটা লম্বা সুড়ঙ্গ আসবে, সেটাই তাদের শেষ সুযোগ। তাই সেই ইয়ংগুককে বলল জিনহিকে দিয়ে ১৫ নম্বর কামরায় মেসেজ করতে, যেন ট্রেন সুড়ঙ্গে ঢোকার সময় দরজা খুলে রাখা হয়। জিনহি মেসেজ পাঠালো, কিন্তু উত্তরে প্রথমে এলো ঠান্ডা নীরবতা। এরপর ইয়ংসকের পক্ষ থেকে একটি বার্তা এলো যে তারা দরজা খুলবে না, কারণ বাইরে থাকা মানুষগুলো সংক্রমিত হতে পারে। এই কথা শুনে জিনহি খুব বিমর্ষ হয়ে গেল। জিনহি জানালো যে ১৫ নম্বর কামরায় বাকি যাত্রীরা আছে, কিন্তু তারা কাউকেই ঢুকতে দিচ্ছে না। তবুও সোক ও থামল না, সে তার পরিকল্পনা চালিয়ে যেতে লাগল। এদিকে ১৫ নম্বর কামরায় থাকা ২ বৃদ্ধা দিদিমার কথাও একটু বলা দরকার। এই কামরায় বড় বোন জঙ্গিল আর ছোট বোন ইনগিল পাশাপাশি বসেছিলেন। কিন্তু ডেজন স্টেশনের বিপর্যয়ের পরে এই কামরার পরিবেশ পুরোপুরি ভয়ে ভরে গেছে। ইয়ংসক সবার মাথায় একটা কথাই ঢুকিয়ে দিয়েছে, যারা বাইরে ছিল তারা সংক্রমিত হতে পারে, তাই তাদের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। জঙ্গিল এবং ইনগিল কেউই এই কথাটা মানতে পারছিলেন না, কিন্তু তারা কিছু বলার সাহসও পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে ইনগিল ধীরে ধীরে বললেন যে যারা বাইরে গেছে তারা তো জম্বিতে ভরা কামরা পার করে তাদের একজন মহিলাকে উদ্ধার করতে গেছে, তাহলে তাদেরই আবার ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এটা কি ধরনের মানবতা? জঙ্গিল তখন চুপ করে হইলেন। কামরার পরিবেশ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখানে কথা বলাটাও কঠিন হয়ে পড়েছিল। ঠিক তখনই ট্রেন আবার একটি সুড়ঙ্গে ঢুকল এবং চারপাশ অন্ধকার হয়ে গেল।
এই সুযোগটাই কাজে লাগালো সোক উড়া। সবাই তাকের উপর উঠে পড়ল, যতটা সম্ভব শব্দ না করে এবং মাথা নিচু রেখে এগোতে লাগল। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছানোর আগেই সোকু একটা ব্যাগ পেছনে ছুঁড়ে দিল। ব্যাগটা পড়ে শব্দ হতেই জম্বিরা সেই শব্দের দিকে ছুটে গেল। এই সুযোগে ওরা দ্রুত সামনে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই গৃহহীন ভবঘুরে লোকটার পা পিছলে গেল এবং সে মাটিতে পড়ে গেল। সোকু তাকে তুলতে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ট্রেন সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো এবং চারপাশে আলো হয়ে গেল। দুজন দ্রুত সিটের পেছনে লুকিয়ে পড়ল। সোকু ইশারায় বোঝালো যে 3 সেকেন্ড পরে দৌড়াতে হবে। লোকটা মাথা নেড়ে সম্মতি দিল। তারপর সোকু মনে মনে গোনা শুরু করল, 1, 2, 3। কিন্তু ঠিক সেই সময় লোকটার পায়ের নিচে একটা প্লাস্টিকের বোতল পড়েছিল। পা পড়তেই বোতলটা শব্দ করে উঠল। শব্দতে সব জম্বি সঙ্গে সঙ্গে সেই দিকে ঘুরে গেল। দুজন তখন আর দেরি না করে দৌড় দিল। সোকু দ্রুত পরের কামরায় ঢুকে পড়ল। সাংহোয়া দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু একটা জম্বি দরজার ফাঁকে মাথা ঢুকিয়ে দিয়েছিল। এর মধ্যেই সামনে থেকে ইয়াংসক আরেকটা দরজা বন্ধ করে দিল। ফলে সোকুরা এখন দুটো বন্ধ দরজার মাঝখানে আটকে গেল। পেছনে জম্বির দল আর সামনে ইয়াংসকের বন্ধ করে দেওয়া দরজা। ভেতর থেকে ইয়াংগুক দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল এবং দরজা খুলে দিতে বলছিল, কিন্তু ইয়াংসক কোনোভাবেই নড়ল না। এদিকে সাংহোয়া দরজার ফাঁকে আটকানো জম্বিটার সঙ্গে লড়াই করছিল এবং সর্বশক্তি দিয়ে তাকে ঠেলে ধরে রেখেছিল। ঠেলতে ঠেলতে একসময় অসাবধানে তার হাত দরজার চৌকাঠের খুব কাছে চলে গেল। ঠিক সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে একটা জম্বি সাংহোয়ার হাতে কামড়ে দিল। সাংহোয়া কোনো শব্দ করল না। ব্যথা তার মুখে প্রকাশ পেল না, কারণ সে জানত এখন যদি সবাই বুঝে যায় সে কামড় খেয়েছে তাহলে তার স্ত্রী ভেঙে পড়বে এবং সবাই আতঙ্কিত হয়ে যাবে। এই মুহূর্তে সেটা হওয়া উচিত নয়। বরং সে শেষ শক্তি দিয়ে জম্বিটাকে ঠেকিয়ে রেখে সময় কিনতে লাগল। এদিকে সামনের দরজায় ইয়াংগুক একসময় কাঁচ ভেঙে ফেলল। তারপর সবাই ধাক্কাধাক্কি করে ভেতরের কামরায় ঢুকে পড়ল। কিন্তু ভেতরে ঢুকেও পরিস্থিতি শান্ত হল না। ইয়াংসক উঠে দাঁড়িয়ে বলল যে এই লোকগুলো সংক্রমিত হতে পারে এবং তাদের কামরা থেকে বের করে দেওয়া উচিত। কামরার অনেক যাত্রী ভয়ের মধ্যে ইয়াংসকের কথায় রাজি হয়ে গেল। আতঙ্কের সময় মানুষ খুব সহজেই অন্যের কথা বিশ্বাস করে ফেলে। ইয়াংগুক তখন রেগে গিয়ে সবাইকে মনে করিয়ে দিল যে দরজা বন্ধ করার সিদ্ধান্তটা ইয়াংসকই নিয়েছিল, আর এই লোকগুলোই জম্বিতে ভরা কামরা পার হয়ে সবাইকে বাঁচাতে এসেছে। কিন্তু ইয়াংসক ঠান্ডা মাথায় বলল যে ইয়াংগুকও নাকি কামড় খেয়েছে। ইয়ংসক দাবি করল যে সে নিজে চোখে দেখেছে ইয়ংগুক কামড় খেয়েছে। যদিও কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল, তবুও কামরার সবাই সেটা বিশ্বাস করে নিল। এরপর কামরার যাত্রীরা মিলে সোকউ, সুয়ান আর সোংকিয়ংকে বাইরে বের করে দিতে শুরু করল। ইয়ংগুক তখন চিৎকার করে বলল যে এরা জম্বির থেকেও বেশি ভয়ঙ্কর, কিন্তু তার সেই কথা কেউই শুনল না। শেষ পর্যন্ত ওদেরকে আলাদা একটা কামরায় থাকতে হলো। তারা কাপড় দিয়ে দরজাটা আটকে দিল যেন জম্বিরা ভেতরে ঢুকতে না পারে। এই কামরা এখন আছে সোকউ, সুয়ান, সাংহোয়া, সোংকিয়ং, ইয়ংগুক, জিনহি এবং সেই বড় বোন জঙ্গিল। জঙ্গিল আসলে আগের কামরাই ছিলেন, কিন্তু ইয়ংসকের আচরণ দেখে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে সেখান থেকে উঠে এদের সাথেই চলে এসেছেন। এদিকে 15 নম্বর কামরায় ছোট বোন ইনগিল একা বসে আছেন। তিনি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলেন। যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচাতে গেছে তাদেরই সবাই মিলে বাইরে ঠেলে দিয়েছে, আর যে স্বার্থপর মানুষ বারবার অন্যদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সে নিরাপদে ভেতরে বসে আছে। এই অন্যায়টা তিনি আর সহ্য করতে পারলেন না। এমন মানুষের সাথে থাকার চেয়ে বরং বাইরে থাকা ভালো। ইনগিল ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কামরার দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজাটা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথেই জম্বিরা ভেতরে ঢুকে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই 15 নম্বর কামরা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। শুধু ট্রেনের গার্ড আর একজন হোস্টেস কোনো মতে টয়লেটে লুকিয়ে বেঁচে থাকতে পারল। তারপর হঠাৎ ট্রেনের রাস্তা বন্ধ হয়ে গেল। ড্রাইভার ঘোষণা করল সামনে রাস্তায় সমস্যা আছে, সবাইকে পাশের লাইনে নামতে হবে, সে অন্য ইঞ্জিন নিয়ে আসবে। সবাই নামল, কিন্তু টয়লেটে লুকিয়ে থাকা সেই গার্ড এইবার একটা ভয়ঙ্কর কাজ করল। পালাতে গিয়ে হোস্টেসকে জম্বিদের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে দৌড়ে গেল। মানুষ কতটা কাপুরুষ হতে পারে। হোস্টেস কামড় খেল। এদিকে রেল লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ দেখল দূর থেকে একটা জ্বলন্ত ট্রেন আসছে। পরিস্থিতি আবার ভয়ঙ্কর হয়ে গেল।
দুটো ট্রেনের মাঝখানে সোকুরা। ইয়ংসক এই বিশৃঙ্খলার সুযোগ নিল। পালাতে পালাতে সে জিনহিকে জম্বিদের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিজেকে বাঁচাতে একটা নিরীহ মেয়েকে জম্বির মুখে ছেড়ে দিল। জিনহি কামড় খেল। ইয়ংগুক দেখল সে জিনহিকে ছাড়বে না, তার পাশেই দাঁড়িয়ে রইল। জিনহি কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাও, আমি শেষ হয়ে গেছি। ইয়ংগুক মাথা নাড়ল আর বলল, না, তুমি আমার সাথে থাকো, আমি তোমার সাথে থাকব। দুজন একসাথে রইল, দুজন মিলে মারা গেল। এটা দেখলে বুকের ভেতর থেকে একটা কান্না উঠে আসে। এই বয়সে এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও ইয়ংগুক সেই মেয়েকে ছাড়েনি, যাকে তার টিম বলেছিল পিছু ধরেছ কেন। সেই মেয়েকেই সে শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রইল। ইয়ংসক পালাতে পালাতে ইঞ্জিনে উঠে গেল, পা ভাঙা, তবু উঠল। ট্রেনের দয়ালু ড্রাইভার তাকে বাঁচাতে নামতে গিয়েছিল, ইয়ংসক সেই ড্রাইভারকেও জম্বিদের দিকে ঠেলে দিয়ে নিজে ইঞ্জিনে উঠে গেল। ড্রাইভার কামড় খেল। ইয়ংসক একা ইঞ্জিনে। এদিকে সোকু ট্রেনের নিচে আটকে পড়েছে। জ্বলন্ত ট্রেন আসছে। ডিব্বার নিচের ফাঁক দিয়ে বের হতে হবে। সেই সবাইকে বলল নিচের ফাঁক দিয়ে বের হতে, কিন্তু সেই সময় উপর থেকে কাঁচ ভেঙে জম্বির দল পড়তে শুরু করল। তখন সেই গৃহহীন ভবঘুরেটা এগিয়ে এলো। এই মানুষটা কোনো কথা বলে না, কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু এই মুহূর্তে সে জানে কি করতে হবে। সে জম্বিদের সামনে দাঁড়িয়ে গেল, নিজেকে বলি দিল যাতে সোক উ, সুয়ান আর সোং কিয়ং বের হতে পারে। এই মানুষটা সারা জীবন কিছু পায়নি, কিন্তু মৃত্যুর আগে নিজের জীবন দিয়ে তিনজনকে বাঁচালো। তিনজন দৌড়াতে দৌড়াতে ইঞ্জিনের কাছে পৌঁছালো, কিন্তু ইঞ্জিনে উঠে সোকু দেখল ড্রাইভিং কেবিনে ইয়ং শক বসে আছে, আর সে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পালাতে পালাতে কোনো এক মুহূর্তে ইয়ং শকও কামড় খেয়েছিল, কিন্তু সেটা গোপন রেখেছিল। এখন তার চোখ সাদা হতে শুরু করেছে, শিরা ফুলে উঠছে। সোকু উঠল, ইয়ং শক প্রায় পুরোপুরি জম্বি হয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। সোকু লড়াই করল, ইয়ং শকের মাথা ধাক্কা দিল, কিন্তু ইয়ং শকের শরীরে এখন জম্বির শক্তি। সে সোকুকে ইঞ্জিনের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করল। সোকু আঁকড়ে ধরল। ইয়ং শক তখন হঠাৎ ঘুরে সরাসরি সুয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল। সোকু এক লাফে গিয়ে ইয়ং শকের পায়ে ধরে টেনে ধরল। ইয়ং শক ঘুরে সোকুর উপর ঝাঁপিয়ে পড়ল। সোংকিয়ং মাঝখানে এসে সাহায্য করতে চাইল, কিন্তু ইয়ং শক তাকেও ঠেলে দিল। সোকু সোংকিয়ংকে বাঁচাতে ছুটল, আর সেই মুহূর্তে ইয়ং শক সোকুর হাতে কামড়ে দিল। সোকুর হাতে জম্বির কামড় লেগে গেল। সে হাতের দিকে তাকালো, কামড়ের দাগ দেখল। সে বুঝে গেল এখন শেষ, কিন্তু এখনও কিছুটা সময় আছে। ভাইরাস ছড়াতে কিছুটা সময় লাগবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। সে সোংকিয়ংকে ড্রাইভিং সিটে বসালো আর বলল, তুমি ট্রেন চালাবে, অ্যাক্সিলারেটর আর ব্রেক, এই দুটো, আর কিছু লাগবে না। সোংকিয়ংয়ের হাত কাঁপছে। সে বলল, আমি পারবো না। সোকু বলল, পারবে, বুসান পর্যন্ত যেতে হবে। তারপর সোকু সুয়ানের কাছে গেল। মেয়েটা বাবার দিকে তাকিয়ে আছে, হাতের কামড়ের দাগ দেখল, বুঝে গেল, কিন্তু কোনো কথা বলল না, শুধু চোখ দুটো বড় হয়ে গেল। সোকু মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল, অনেকক্ষণ ধরে রাখল। তারপর বলল, মা, আন্টির কথা শুনবে, আন্টি তোমাকে দেখবে। সুয়ান জিজ্ঞেস করল, বাবা কোথায় যাচ্ছ? সোকু মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। এই মুখটা, এই ছোট্ট মুখটা, যে মুখটাকে সে সময় দিতে পারেনি, যে মুখটার দিকে তাকিয়ে বলেছিল অফিস আছে, ফিরে যাব, যে মুখটা বলেছিল গতবারেও এই গিফট দিয়েছিলে বাবা। সোকুর গলা ভেঙে এলো। সে বলল, একটু জরুরি কাজ আছে, থাকব না, কিন্তু সব সময় মনে লেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসে। সু আর নিঃশব্দে কাঁদতে শুরু করল। সোকু মেয়ের মাথায় একটা হাত রাখল, তারপর পেছনের দিকে চলে গেল। পেছনের কামরায় একা সোকু। সুয়ানের কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই কান্না শুনতে শুনতে ভাইরাস মাথায় ছড়াচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। স্মৃতিগুলো একে একে ফিকে হয়ে যাচ্ছে। অফিসের মিটিং, ক্লায়েন্টের ফোন, শেয়ার মার্কেটের হিসাব, এগুলো মুছে যাচ্ছে। কিন্তু একটা ছবি আসছে, সুয়ানের মুখ। ছোট্ট সুয়ান হাসছে। সেই ছবিটা একটু একটু করে ঝাপসা হচ্ছে। সোকু আঁকড়ে ধরতে চাইছে সেই ছবিটা। মেয়ের চোখ দুটো মনে করার চেষ্টা করছে, মেয়ের হাসি মনে করার চেষ্টা করছে। গতবারেও এই গিফট দিয়েছিলে বাবা। এই কথাটা মনে পড়তেই বুকে একটা হাহাকার উঠল। সময় দিতে পারিনি, মনোযোগ দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে কি গিফট দিয়েছিলাম সেটাও মনে ছিল না। কিন্তু আজকে বুঝলাম। ভাইরাস মাথায় ছড়িয়ে পড়ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ মেয়ের ছবিটাকে ধরে রাখতে চাইছে। শেষ মুহূর্তে সোকুর ঠোঁটে একটা হাসি এলো।
সে নিজেকে চেইনের সাথে বেঁধে নিল, তারপর ইঞ্জিনের পাশ থেকে লাফ দিল। চেইনে ঝুলে রইল, হাতের কামড়ের দাগ দেখল। ভাইরাস পুরোপুরি ছড়িয়ে পড়েছে। চেইন ছেড়ে দিল, সোকু পড়ে গেল। সোংকিয়ং ড্রাইভিং সিটে বসে ট্রেন চালাচ্ছেন, কাঁদছেন। সুয়ান পাশে বসে চুপচাপ কাঁদছে, বাইরে তাকিয়ে আছে। আর বাইরে দেখা যাচ্ছে বুসান শহর কাছে আসছে। সোংকিয়ং ধীরে ধীরে ট্রেন থামালেন। বুসান স্টেশনের কাছে সেনাবাহিনীর একটা চেকপোস্ট। ট্রেন থামল। ট্রেন আসছে, কিন্তু ভেতরে কে আছে, জীবিত না জম্বি, কেউ জানে না। সৈনিকরা বন্দুক তাক করে আছে। সৈনিকরা এগোলো। তখন ট্রেনের ভেতর থেকে একটা আওয়াজ এলো, একটা মেয়ের গলা, একটা গান। সুয়ান গান গাইছে, সেই গানটা যেটা সে মায়ের সাথে গাইত, যেটা গেলে বাবার মুখে হাসি আসত। কাপা কাপা গলায় গাইছে মেয়েটা। সৈনিকরা থামল। এই গলা শুনে বোঝা যাচ্ছে এটা মানুষের গলা, জম্বির না। সৈনিকরা বন্দুক নামিয়ে নিল। সুয়ান আর সোংকিয়ং ট্রেন থেকে বেরিয়ে এলো। দুজনেই কাঁদছে। সোংকিয়ংয়ের পেটে বাচ্চা, সুয়ান একা, কিন্তু দুজনেই বেঁচে আছে। সৈনিকরা ওদের দিকে এগিয়ে এলো। এখানেই শেষ ট্রেন টু বুসান। আর শোনো, ঈদ সালামি কে কে নিতে চাও সেটা কমেন্ট করো। আজ ৯ তারিখ থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত আমার প্রতিটা মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে যে কোনো এক জায়গায় একটা করে হিডেন ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো তোমাদের খুব ভালো করে খুঁজে রাখতে হবে, কিন্তু কমেন্টে একদম বলো না, কারণ তাহলে অন্যরাও জেনে যাবে। ঈদের দিন সকালে আমি একটা পোস্ট দেব, সেখানে একটা ফর্ম থাকবে। ওই ফর্মে তোমরা সিরিয়ালি সব হিডেন ওয়ার্ড লিখে সাবমিট করবে। যারা সঠিকভাবে সবগুলো ওয়ার্ড বলতে পারবে তাদের মধ্যে থেকে র্যান্ডম ৩ জন পাবে ঈদ সালামি ইনশাআল্লাহ। তাই এখন থেকে প্রতিটা ভিডিও স্কিপ না করে ভালো করে দেখো, কারণ হিডেন ওয়ার্ড যে কোনো মোমেন্টে আসতে পারে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, নেক্সট মুভি এক্সপ্লেনেশন কোনটা চাও সেটা কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট থেকে র্যান্ডম ৫ জনের নাম নেক্সট মুভির ভিডিওতে মেনশন করা হবে। তাই কমেন্টে লিখে দাও নেক্সট মুভির নাম আর এই ভিডিও নিয়ে তোমার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থাকো। সি ইউ ইন দ্য নেক্সট এক্সপ্লেনেশন।